কেমন হবে যদি আপনি একটা চরিত্রে অভিনয় করতে গিয়ে সেই চরিত্রটাকেই নিজের আয়ত্ত করে ফেলেন, এমনকি চরিত্রের প্রভাব আপনার উপর এমনভাবে পড়েছে যে সিনেমায় যা যা করেছেন তা বাস্তবেও করছেন, সেইটা মার্ডারের মতো বড় ক্রাইমও। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? আজকে এরকমই এক ইন্টারেস্টিং গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। প্রেজেন্ট ডেতে একজন নিজের রূপ চেঞ্জ করে একটা ঘরে আসে, যেখানে সে একজনকে বেঁধে রেখেছিল। যাকে বেঁধে রাখা হয়েছিল তার নাম ছিল পল্টন। এই পল্টন রাজনীতির সাথে জড়িত, তাই সে বলে, সামনে নির্বাচন বলে অবজেশনের হয়ে কাজ করছিস তাই না? আর সেই আমাকে বেঁধে রাখতে বলেছে, আমাকে ছেড়ে দে বলছি, তা না হলে তোকে আমি দেখে নেব। তবে ভিন্ন সাজে থাকা লোকটি বলে, তুই সেই পাবলিশার না যে আমার কবিতা ভিন্ন নামে ছাপিয়েছিলি? মুহূর্তেই গলা শুকিয়ে যায় পল্টনের। সে যা ভাবছিল এতক্ষণ আসলে তা নয়। তাই সে ভয়ে জিজ্ঞেস করে, আপনি কে? ভিন্ন রূপে সাজা লোকটি জানায়, চারবাক। পল্টন এবার আরও ভয় পেয়ে যায়। ভয়ে সে সেখানে প্রস্রাব করে দেয়। তাকে ছেড়ে দেওয়ার অনুরোধও করে। সেই সময় রুমে চলে আসে একটা মেয়ে। মেয়েটা চারবাকের সাথে একত্রিত হয়ে পল্টনের গলা কেটে রক্তগুলো বাটিতে নিয়ে নাচতে থাকে। তখন দেখানো হয় এক ফ্ল্যাশব্যাক। এই পল্টন রাজনীতির পাওয়ার দেখিয়ে একটা মেলায় কুমারের সব মাটির পাতিল ভেঙে ফেলে। কুমারী অনেক মিনতি করলেও শোনে না সে। সেই মেলায় এই চারবাক নামের লোকটি সবকিছু দেখছিল দূর থেকে। হতে পারে সেই আক্রোশ থেকেই চারবাক মেরে ফেলে পল্টনকে। মেরে ফেলার পর চারবাক এবং মেয়েটি নাচতে থাকে পল্টনের লাশের সামনে। একসময় পল্টনের রক্ত দিয়ে তারা এক কবিতা লেখে, আর সেইটা তার লাশের ওপর রেখেই চলে যায়। সিন শিফট করে তখন 5 বছর পিছনে নিয়ে যাওয়া হয়। অভিনামে একজন নায়ক একটা সিনেমার অ্যাকশন সিন করছিলেন। সেখানে ওই মেয়েটিকেও দেখা যায় যাকে আমরা চারবাকের সাথে দেখেছিলাম। আসলে চারবাকটা অভিই ছিল। মেয়েটি অভিকে একটা ফুল দেয়, যেটা তার দেওয়ার কথা ছিল না, কারণ মেয়েটি একজন জুনিয়র আর্টিস্ট। সে নায়ক তথা অভিকে ফুল দিলে শ্যুটটাই নষ্ট হয়ে যায়। এজন্য পরিচালক মেয়েটির ওপর অনেক রাগও দেখায়। কিন্তু অভি তখন শুধু মেয়েটিকেই দেখে। এ যেন প্রথম দেখাতেই প্রেমে পড়ার অবস্থা। মেয়েটি তখন মৃদু সুরে সরি বলে। এরপর থেকে মেয়েটি হয়ে যায় প্রধান কাস্ট। মেয়ে বলে সম্বোধন করছি কারণ মেয়েটির নাম এখনো প্রকাশ করা হয়নি। তো অভি মেয়েটির সাথে জুটি বেঁধে অনেক সিনেমা করে। দুজনের মধ্যে প্রেমও হয়, আর দেখতে দেখতে তাদের প্রেমের বয়স 3 বছর হয়ে যায়। সিন শিফট করে নিয়ে আসা হয় আবারও প্রেজেন্ট ডেতে। পল্টনের মার্ডার লোকেশনে আসে পুলিশ অফিসার অরুণ। সেখানে মেলা কমিটির লোক এসে বলে, একে তো চিনি, এ তো রাজনীতি করত। মেলায় কুমারীর সব পাতিল ভেঙেও ফেলেছিল সে। সেই সময় আবার পল্টনের লোকজন সেখানেও মিছিল করতে থাকে। অরুণ লাশের উপরে থাকা কবিতাটি দেখতে পায়। কবিতাটা ছিল, একবার চেয়ে দেখ আমার চোখে, নরকের আগুনে তোর পোড়া কঙ্কাল ঝুলে আছে। অরুণ বুঝতে পারে এই কবিতা পল্টনের রক্ত দিয়ে লেখা হয়েছে। তাই ফিঙ্গারপ্রিন্টের জন্য ফরেন্সিকের কাছে পাঠানো হয়। এরপর অফিসে এসে অরুণ তার বসকে বলে, পল্টনকে যেভাবে মার্ডার করা হয়েছে ঠিক 1 সপ্তাহ আগে লিনা নামে একজনকেও মার্ডার করা হয়েছে। আবার 2 জনের মার্ডার সিনেই কবিতা ছিল। যে মার্ডারগুলো করছে সে আসলে কবিতা প্রেমী, কিন্তু দুজনের মধ্যে তো কোনো যোগসূত্র নেই। বস অরুণকে দ্রুত কেস সলভ করতে বলে। প্রেশার আছে সেইটাও জানায়। সিন শিফট করে ওই মেয়ে এবং অভিকে দেখানো হয়। অভি তখনও বহুরূপ ধরেই ছিল। মেয়েটি অভিকে ঘুম পাড়ানোর জন্য গান গাচ্ছিল। সেই সময় সিন আবারও নিয়ে যাওয়া হয় 2022 সালে। অভির বাসায় আসে এক পরিচালক। অভি অভিনয়ে বেশ অমনোযোগী হয়ে যায়। তখন পরিচালক তাকে বোঝায়। সেই সময় মেয়েটি আসলে অভি পরিচয় করিয়ে দিতে চায় পরিচালকের সাথে। তবে পরিচালক জানায়, একে তো আমি চিনি না, তবে এখানেও আমরা জানতে পারি না মেয়েটির নাম। আবারও সিন চলে আসে প্রেজেন্ট ডেতে। পুলিশ পল্টন এবং লিনার মার্ডার নিয়ে ঘাটাঘাটি করলে কাছের লোকদের থেকে জানতে পারে পল্টন ভালো লোক ছিল না। অন্যদিকে লিনা ভালো হলেও পল্টনের সাথে কোনো কালেও পরিচিত ছিল না। তাই পুলিশ ক্লান্ত হয়ে একটা বারে আসে। সেখানে আমরা অভির প্রিয়জনকেও দেখি। সে আবার অভিকে চারবাক ডেকে নতুন রূপে হাজির হতে বলে। অভিকে তখন দেখা যায় মেয়ের সাজে। মেয়ের রূপ ধরে সে বারে এসেছে। সেই বারে অরুণের সাথে এক সময় অভির ধাক্কাও লাগে। ঠিক সে সময় অরুণকে তার ওয়াইফ কল করলে জানা যায় তাদের মধ্যে সম্পর্ক ভালো নয়। অন্যদিকে অভি তখন কে মিত্তাল নামে এক উচ্চ বংশীয় লোককে টার্গেট করে, যার নেশা সব মেয়েদের ওপর। তাই অভিকেও রুমে নিয়ে আসে। অভির নেক্সট টার্গেট হচ্ছে এই মিত্তাল। তাই মিত্তালের 2 হাত রুমে আসার পরপরই বাঁধে।
এতে মিত্তাল খুশি হয়। সে ভাবে হয়তো এটা রোমান্টিসিজমের নতুন কোনো পদ্ধতি, তাই সে হাত বাঁধা অবস্থায় কিস করতে বললে অভি মুখের মধ্যে একটা কাগজ ঢুকিয়ে দেয়। সেই সময় রুমে অভির গার্লফ্রেন্ড প্রবেশ করে। অভি মিত্তালের গলায় ছুরি চালিয়ে একটা পটে রক্ত বের করে, আর সেই রক্ত দিয়েই কবিতা লিখে, ঠিক পল্টন এবং লিনার মার্ডার প্যাটার্নের মতো। কবিতা লিখে দুজন মার্ডার করে চলে গেলে অরুণ খবর পেয়ে সেখানে চলে আসে। সেখানে এসেও ভিকটিমের ডেড বডিতে কবিতা পায় অরুণ। এবারের কবিতা লেখা ছিল লোভ লালসা নিয়ে। কবিতা যেহেতু রক্ত দিয়ে লেখা, তাই আবারও অরুণ ফিঙ্গারপ্রিন্ট যাচাই করতে বলে। তারপর ফরেন্সিকের কাছে মার্ডারটা কিভাবে করা হয়েছে তা জানতে চাইলে ফরেন্সিক জানায় শ্বাসরোধ করে মার্ডার করা হয়েছে। এরপরেই অরুণ পুরো বারের সিসিটিভি ক্যামেরা চেক করলে মেয়েরূপী অভিকে মিত্তালের সাথে কথা বলতে দেখে, আর তখন তাকেই সন্দেহ করে। সেই সাথে অরুণের মনে পড়ে যায় তার সাথে ধাক্কাও খেয়েছিল সে। এদিকে একের পর এক মার্ডার হওয়ায় নিউজ মিডিয়ায় সবকিছু তোলপাড় হতে থাকে। সেটার প্রেশার গিয়ে পড়ে অরুণের বসের উপরে। অরুণের বসকে আবার তার বস ফোন করে দ্রুত কেস সলভ করতে বলে। সেই সময় এক লেখা গবেষক জানায়, 3টা লেখা বিশ্লেষণ এবং মার্ডারের বর্ণনা থেকে আমি দেখলাম 3 জনকে 3 আলাদা মানুষ মার্ডার করেছে। প্রথম জনকে মার্ডার করেছে যিনি, তার বয়স 80 থেকে 85, আর দ্বিতীয় জনকে মার্ডার করেছে যে, তার বয়স হবে 20 থেকে 25। তৃতীয় জনকে যে মেরেছে সে ছেলেও নয় মেয়েও নয়, সে একজন ট্রান্সজেন্ডার। হ্যাঁ, অভি তৃতীয় জনকে ট্রান্সজেন্ডার সেজে মেরেছে। যাই হোক, লেখা বিশেষজ্ঞের এসব কথাতে আবার বুড়ো আঙুল দেয় ফরেন্সিক অফিসার। সে বলে 3টা মার্ডার একজনই করেছে, ফিঙ্গারপ্রিন্ট এমনই এসেছে। সেখানে থাকা সবার বস তথা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার এসব শুনে বিরক্ত হয়ে সবাইকে বাইরে যেতে বলে, শুধু অরুণ বাদে। এরপর অরুণকে সে একটা থিয়েটারের টিকিট দিয়ে জানায় সেখানে গেলে সে একজনকে পাবে। অরুণ থিয়েটারে যাওয়ার আগে কোর্টে আসে, কারণ তার ডিভোর্সের অ্যাপ্লিকেশন করেছে। সে সময় অরুণ তার ছেলের সাথে অনেক ইমোশনালি অ্যাটাচ হয়ে যায়। ছেলে বাবাকে তার স্কুলের ফাইনাল প্রোগ্রামে আসতে বললে বাবা জানায় ঠিক আছে। সিন শিফট করে আবার নিয়ে যাওয়া হয় 2022-এ। এবার মেয়েটি তথা অভির গার্লফ্রেন্ডের নাম জানা যায়। অভির গার্লফ্রেন্ডের নাম হচ্ছে উত্তরা। অভি উত্তরাকে নিয়ে তার বাড়িতে আসে। সিন শিফট করে আবার প্রেজেন্ট ডেতে নিয়ে আসা হয়। অরুণ তার টিম নিয়ে থিয়েটারে আসে, যেখানে তাদের পরিচয় হয় বিশ্বভাদিত্য চৌধুরীর সাথে। চৌধুরী সাইবার সেলের এজেন্ট, অনেক বছর ধরে ছদ্মবেশ ধরে কাজ করছে। তাকেও এই 3 মার্ডারের ইনভেস্টিগেশনে আনা হয়। তাই সে আগে 3টা মার্ডারের কেস ফাইল দেখে আগে তৃতীয় মার্ডার লোকেশনে যেতে চায়। অন্যদিকে অভি ট্রান্সজেন্ডার সেজে অনেকগুলো কবিতা নিয়ে ইমোশনাল কথাবার্তা বলতে থাকে, যেমন এই কবিতা নাকি এক্সপেক্টর, কিন্তু সেই এক্সপেক্টর গেল কোথায়? তখন উত্তরা হেসে বলে, খাও, এসব কবিতাই খাও। অভি জানায় আমি আর পারছি না। অন্যদিকে চৌধুরীর সবাইকে নিয়ে বারের মার্ডার রুমে চলে আসে। সেখানে চৌধুরীর চাকর পুরো কেস বর্ণনা করে, যেমন ভাবে অভি মিত্তালকে মেরেছিল। একজন চাকরের কাছ থেকে কেস ডিটেইলস শুনে অর্জুন সহ সবাই বেশ অবাক হয়ে যায়। সিন শিফট করে আবার নিয়ে যাওয়া হয় 2022 সালে। একটা সিনেমার শুটিংয়ে ছদ্মবেশ ধরে অভি মায়ের জন্য কবিতা লিখতে লিখতে কান্না করে দেয়। এইটাই ছিল সেদিনের সিনেমার শুট। শুট শেষে ডিরেক্টর ডিডি সহ সবাই দারুণ অভিনয়ের বাহবা দেয় অভিকে, কিন্তু অভির কান্না থামেই না। উত্তরা এসে সান্ত্বনা দেয়, তাও অভির কান্না থামে না। এই পর্যায়ে সিন নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। চৌধুরী একটা নাটকের রিহার্সাল করতে থাকলে তার নাটকের টিমের একজন এক চিঠি নিয়ে আসে, জানায় আপনাকে এটা দিতে বলেছে। চৌধুরী চিঠিটা খুললে দেখে মহাভারতের এক লাইনটা ট্রান্সলেট করলে এমন দেখায় কেউ একজন মার্ডার হবে, সে যেন পারলে আটকায়। চৌধুরী চিঠিটা পাওয়া মাত্রই সিসিটিভি ক্যামেরা চেক করলে আননোন কাউকে চিঠিটা দিয়ে যেতে দেখে। এরপরই চৌধুরী অরুণ সহ সবার সাথে চিঠিটা নিয়ে আলাপ করে। সেখানে একজন সিসিটিভিতে থাকা লোকটির ডিটেইলস বের করে জানায় যে চিঠিটা দিয়ে গিয়েছে তার নাম হচ্ছে শুভঙ্কর। সে একজন সিনেমার প্রযোজক। 2 বছর আগে তার নির্মাণ করা বহুরূপ সিনেমা ব্যান করা হয়েছিল। চৌধুরী তখন তার টিমকে বলে এই শুভঙ্করকে ধরতে হবে, তার সাথে 3 জন মার্ডারারের কোনো না কোনো সম্পর্ক তো আছেই, তাই অটোপসি রিপোর্ট সহ নিজেদের মধ্যে কোনো সূত্র আছে নাকি সেসব ব্যাপারে এগোতে হবে। তখন একজন জানায় লিনা এবং পল্টনের কল রেকর্ড চেক করলে দুজনের মধ্যে 2-1বার কথা হয়েছে এমনটা পাওয়া যায়, তবে সেইটা ইম্পর্টেন্ট কিছু ছিল না। এরপর তারা শুভঙ্করের বাড়িতে গেলে তাকে পায় না। অন্যদিকে অরুণ তার ছেলের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে আসে, যেখানে আমরা অভিকেও আসতে দেখি। অভি এবার প্রপার মেয়ে সেজেই আসে, এমনকি অরুণের ছেলের বন্ধুকে চকলেট দিয়ে তুলেও নিয়ে যায়। ছেলেটি আবার এক পুলিশওয়ালারই ছিল। অরুণ তৎক্ষণাৎ চৌধুরী সাহেবকে ইনফর্ম করলে চৌধুরী সাহেব সিসিটিভি চেক করে বলে তেমন ফায়দা হবে না, শুভঙ্করকেই ধরতে হবে। তাই পুরো ফোর্স শুভঙ্করকে ধরার মিশনে নামে। একসময় শুভঙ্করকে তারা ধরেও ফেলে। তখন সিন নিয়ে যাওয়া হয় 2 বছর পেছনে।
অভি বহুরূপ সিনেমার প্রেস কনফারেন্সে সিনেমা নিয়ে তো বলেই, সেই সাথে উত্তরার কথা নিয়ে এসে জানায় আমি তাকে বিয়ে করতে চলেছি। সেই প্রেস কনফারেন্সে মিত্তাল লীনাকেও দেখা যায়। এর মধ্যেই উত্তরা সিনেমা এবং অভিকে নিয়ে কথা বলতে থাকলে সেখানে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। সিন তখন আবারও নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। অরুণ শুভঙ্করকে ইন্টারোগেশনে জিজ্ঞেস করে চিঠিটা তাকে কে দিয়েছে। শুভঙ্কর জানায় পরিচালক ডিডি, সে আমাকে দিতে বলেছিল তাই আমি দিয়েছি, এর বেশি কিছু আমি জানি না। পরের দিনেই একটা জায়গায় একটা রক্তমাখা বস্তায় কিডন্যাপ হওয়া সেই ছেলেটা, অর্থাৎ অভি যে ছেলেকে তুলে নিয়ে গিয়েছিল, তার পুতুল, পানির বোতলের সাথে একটা চিঠি পায় পুলিশ। চিঠিটা দেখে চৌধুরী বলে কিলার আসলে ছেলেটাকে মারতে চায়নি, শুধু তার বাবাকে ভয় দেখিয়েছে। তখনই স্কুল থেকে কল আসে নিখোঁজ ছেলের মায়ের কাছে। জানানো হয় ছেলেকে পাওয়া গিয়েছে। চৌধুরী ছেলের কাছে জিজ্ঞেস করে কে তাকে নিয়ে গিয়েছিল। ছেলেটি জানায় এক মহিলা। চৌধুরী এরপর সবাইকে নিয়ে শুভঙ্করের বলা পরিচালক ডিডিকে নিয়ে আলাপ শুরু করে। একজন জানায় ডিডির একমাত্র পরিচালিত সিনেমা হচ্ছে বহুরূপ, যেটা মুক্তির পর পরই ব্যান হয়ে গিয়েছিল। বহুরূপী সিনেমার মূল চরিত্রের নাম চারবাক। চারবাক একজন লেখক, তার চরিত্রই তিনি এই সিনেমায় উল্লেখ করেছেন। একজন আবার বলে এই সিনেমার নায়ক ছিল অভিমন্যু ব্যানার্জি। অভির কথা আসায় চৌধুরী বলে যে কিনা ৩ মাস ধরে নিখোঁজ। অন্যরা বলে হ্যাঁ। একজন আবার বলে এই সিনেমার নায়িকা উত্তরা সিনেমার মুক্তির আগেই মারা যায়। এবার ব্যাপারটা ভাবায় চৌধুরীকে। আমরাও এবার বুঝতে পারি অভি শুধুমাত্র তার কল্পনাতেই উত্তরাকে দেখছে। চৌধুরী তখন বোর্ডের শুভঙ্কর, ডিডি, অভি, উত্তরার নাম উল্লেখ করে সাসপেক্টের লিস্ট থেকে শুভঙ্করকে বাদ দেয়, কারণ সে অন্যের হয়ে চিঠি লিখছিল। আবার উত্তরাকেও বাদ দেয়, মৃত মানুষ তো আর জীবিত হয়ে ফিরে আসতে পারবে না। বাকি থাকে ডিডি এবং অভি। কথা হচ্ছে বহুরূপ সিনেমা মুক্তির ৩ মাস পর থেকে অভি নিখোঁজ। তাহলে প্রশ্ন আসে অভি এখন কোথায়? অন্যদিকে অভির কল্পনা জুড়ে শুধু উত্তরা। উত্তরা তাই অভিকে বলে বাচ্চাটাকে তুমি মারলে না কেন? অভি তখন নিজেকে চারবাক উল্লেখ করে জানায় চারবাকরা নতুন প্রজন্মকে মারে না, নতুন প্রজন্মকে বাঁচতে শেখায়, আমি তাকে মারতে পারি না। এদিকে চৌধুরী তার ফোর্সকে নির্দেশ দেয় অভির নিখোঁজ ফাইলের কেসটা বের করার। ফাইলটা খুঁজে বের করলে সেখানে অভির এক ডায়েরির দেখা মেলে, সেই সাথে পরিচালক ডিডির এক পেপার কাটিং। তাই চৌধুরী সেই পেপার কাটিং নিয়ে চলে আসে পরিচালক ডিডির বাসায়। তারপর জিজ্ঞেস করে অভি কোথায়, বহুরূপ সিনেমার সাথে কি হয়েছিল। ডিডি জানায় তাহলে তো অনেক পেছনে যেতে হবে। এবার শুরু হয় বিস্তারিত আলোচনা। ডিডি জানায় চারবাক ছিল আমার স্বপ্নের চরিত্র, মূলত আমি লিখতে পছন্দ করতাম। তাছাড়া আমার পাস্ট ছিল অগ্নিঝড়ার মতো কঠিন, সেইভাবেই চারবাককে গড়ি। কিন্তু ধীরে ধীরে আমার স্বপ্নগুলো অধরা হতে থাকে। একসময় চারবাককে কবর দেই, কিন্তু কি যেন মনে হলো, তাই আবার চারবাককে কবর থেকে টেনে তুললাম। চারবাক চরিত্রের জন্য পেয়ে গেলাম হিরো। হিরোটা হচ্ছে অভি। 6 মাস সময় দিলাম তাকে চরিত্র বোঝার জন্য, কিন্তু 6 মাসে পুরো সে চেঞ্জ হয়ে যায়। চারবাক চরিত্রটি তাকে ভাবায়। একদিন চরিত্রর কথা বলতে গিয়ে দেখা হয় উত্তরার সাথে, পেয়ে যায় আমার নায়িকাকেও। তারপর শুটিং খুব সুন্দরভাবে এগিয়ে যায়। অভি চরিত্রের সাথে একদম মিশে যায়, আর তার সেরাটাই দিয়ে আসছিল। মুভি মুক্তির আগে এক ইনভেস্টর এক পার্টির আয়োজন করে। সেই পার্টিতে অভি উত্তরাকে যে বিয়ে করবে সেটার অ্যানাউন্সমেন্ট করে। তবে দুঃখের বিষয় উত্তরা সেখানেই সেন্সলেস হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় উত্তরা অনেক আগে থেকেই পালমোনারি আর্টিরিয়াল হাইপারটেনশন রোগে আক্রান্ত। এর মধ্যেই বহুরূপের পোস্টারও বের হয়ে যায়। অভি হাসপাতালে সেই পোস্টার উত্তরাকে দেখায়। অবশেষে তাদের স্বপ্ন পূরণ হচ্ছে, কিন্তু সেদিনই উত্তরা মারা যায়। তবে অভি তার চারবাক চরিত্র থেকে আর বের হতে পারে না। সেদিন থেকেই অভি মনে করে উত্তরাকে বহুরূপ সিনেমার ক্যারেক্টার, যে মারা গিয়েছে। এসব বলার পর ডিডি আরও জানায় কিছুদিন পর মুক্তি পায় সিনেমাটি। আমাদের সবার স্বপ্ন পূরণ হয়, কিন্তু 24 ঘন্টার মধ্যেই বিশিষ্ট কলামিস্ট লীনা সিনেমার পুরো ঘটনার স্পয়লার দিতে থাকে। এতে লোকাল রাজনৈতিক নেতারা হল থেকে পোস্টার ছিঁড়ে ফেলে, সব হলে ভাঙচুর চালায়। এতে সিনেমা প্রদর্শনী 24 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যায়। এমকে মিত্তাল, যিনি আমাদের ইনভেস্টর, তিনি সিনেমার নেগেটিভ বিক্রি করে দেয়। একটা স্বপ্ন কিনা মুহূর্তেই শেষ। অভি এই সিনেমার মধ্য দিয়ে উত্তরাকে নিয়ে বেঁচে থাকতে চেয়েছিল, তাই সে সিনেমাকে বাঁচানোর জন্য পুলিশ অফিসার সুদীপ্তর কাছে যায়, কিন্তু লাভ হয় না। এমনকি অ্যাডভোকেটও কিছুই করতে পারে না। এসব শুনে চৌধুরী জিজ্ঞেস করে সবাই বিরুদ্ধে চলে গিয়েছিল কেন? ডিডি জানায় সব ছিল রাজনৈতিক হস্তক্ষেপ, আমার সিনেমায় নাকি সমাজবিরোধী কর্মকাণ্ড ছিল। ডিডি এসব বললে চৌধুরী বুঝতে পারে লীনা, পল্টন এবং মিত্তালের মৃত্যুর কারণ আসলে কি। সেই সাথে পুলিশ অফিসারের ছেলে কিডন্যাপের ব্যাপারটাও বুঝতে পারে।
তবে এসব ঘটনার পেছনে চৌধুরী পরিচালক ডিডিকেই দোষারোপ করে। সে জানায় ঘটনা ভালোই সাজিয়েছেন। এবার আমি বলি, আপনি ছোট থেকে বিকৃত মস্তিষ্কের মানুষ ছিলেন, তাই আপনার চারবাক চরিত্র সেভাবেই সাজিয়েছিলেন। কিন্তু যখন আপনার সিনেমাটি ব্যান হলো, তখনই আপনার বিকৃত মস্তিষ্ক জেগে উঠল। আপনি সিনেমা সংশ্লিষ্ট সবাইকে মেরে ফেললেন, এমনকি অভিকে মেরেও আপনি গুম করেছেন। এইটা শুনে ডিডি রেগে যায়। সে বলে, কে মার্ডারগুলো করেছে তাতে আমার মাথা ব্যথা নেই, আমাকে অযথা দোষারোপ করবেন না। তারপর বহুরূপ সিনেমার ক্যাসেট দিয়ে বলে, পারলে সিনেমার শেষটা দেখেন, অনেক ইমোশনাল ব্যাপারও রয়েছে। চৌধুরী ডিডির কাছ থেকে সব শুনে বুঝতে পারে মার্ডারগুলো আসলে অভিই করেছে, তাই ব্যাপারটা অরুণকে জানায়। অরুণ তাই অভিকে দোষারোপ করতে থাকলে চৌধুরী বলে, আসলে মার্ডারগুলো সে করছে না, মার্ডারগুলো করছে বহুরূপ সিনেমার চারবাক চরিত্রটি। চোখে চোখে রাখতে বলে অ্যাডভোকেটকে, কারণ সেই লাস্ট ভিকটিম। এই পর্যায়ে সিন শিফট করে দেখানো হয় অভিকে। অভি সব কবিতাগুলো মাটি দিতে থাকলে তার চারবাক চরিত্রের কল্পনায় থাকা উত্তরা বলে, এখনও অনেক কিছু করার বাকি, তাই প্রস্তুতি নাও। অন্যদিকে চৌধুরী অভির ডায়েরিগুলো নিয়ে গবেষণা করে এক সাইকিক ইন্দ্রাণীকে সকাল সকাল দেখা করতে বলে। ইন্দ্রাণী পুরো ডায়েরিটা সহ চৌধুরীর থেকে অভি সম্পর্কে জেনে জানায় অভি ডিআইডি অর্থাৎ ডিসোসিয়েটিভ আইডেন্টি ডিসঅর্ডার রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত রোগীর মস্তিষ্কে দুই ধরনের সত্তা থাকে। তার ভেতরের এক সত্তা কি করছে সেটা অন্যজন বুঝতে পারে না। এই রোগটা বিভিন্ন রকমের ট্রমা থেকে হয়। এসব বলার পর ইন্দ্রাণী আরও জানায়, অভির ডায়েরি ঘেটে বুঝলাম তার ছোটবেলাটা আসলে ভালো কাটেনি, তাই সে ধীরে ধীরে ট্রমাটাইজড হয়ে ডিআইডি রোগে আক্রান্ত হয়েছে। পুরো ব্যাপার জেনে চৌধুরী ইন্দ্রাণীর কাছ থেকে বিদায় নিতে গেলে জানা যায় ইন্দ্রাণী হচ্ছে কাছেরই লোক, কিন্তু চৌধুরী যেন পাত্তাই দেয় না। চৌধুরী ইন্দ্রাণীর সাথে কথা বলা শেষ করে বাইরে আসলে অরুণ জানায়, আপনার কথা মতো অ্যাডভোকেট রাতুল রায়ের বাসার সামনে লোক পাঠিয়েছে। সেই সময় দেখা যায় অভি এক নতুন ছদ্মবেশে অ্যাডভোকেট রাতুল রায়ের বাসার সামনে খেলা দেখাচ্ছে। সেইটা আবার এক আগন্তুক উল্লেখ করে সেখানে থাকা পুলিশ অরুণকে ফোন করে জানায়। এর মধ্যেই অ্যাডভোকেট রাতুল এসে অভির গায়ে হাত তোলে আর বলে, এখানে কি শুরু করেছিস, এখান থেকে চলে যা। অভি এমনিতেই তাকে মারতে এসেছে, গায়ে হাত তোলাতে সে আরও রেগে যায়। হঠাৎ বৃষ্টি চলে আসলে সবাই সেখান থেকে চলে যায়। অভির সামনে শুধু থাকে অ্যাডভোকেট রাতুল। অ্যাডভোকেট রাতুল এবার ভয়ও পায়। সেই সময় অভি আবার কল্পনায় উত্তরাকে দেখে। এর মধ্যেই দুই পুলিশ কাছে আসলে আর রাতুল সহ অভিকে দেখতে পায় না। দেখতে পাবেই কিভাবে? ততক্ষণে অভি অ্যাডভোকেট রাতুলকে বস্তায় তুলে নিয়ে আসে বাড়িতে। সেখানে অভি অ্যাডভোকেট রাতুলকে বলে, কি এমন পাবলিশার আসছে, আমার কবিতায় নাকি এক্স ফ্যাক্টর নাই। এইটা বলে অ্যাডভোকেট রাতুলকেও মেরে ফেলে। অন্যদিকে অভির ব্যাপারে জানতে চৌধুরী আসে অভিদের বাড়িতে কাজ করা চাকরের কাছে। চাকর জানায়, ছোটবেলায় অভির সামনে অভির মাকে মারত তার বাবা, যা চোখ বুজে দেখত অভি। ছোটবেলাতেই অভির মা ক্যান্সারে মারা যায়। খুব ছোটতেই অভি তার মাকে হারিয়ে একাকী হয়ে পড়ে। একদিন তার বাবাও মাতাল অবস্থায় ছাদ থেকে পড়ে মারা গেলে অভি ছোটবেলাতেই বাবা মা হারিয়ে কষ্টে জীবনযাপন করে। এরপর একদিন সিনেমায় চান্স পায়। দেখা হয় উত্তরার সাথে। উত্তরার সাথে সুন্দর জীবনযাপন শুরু করে। তবে একদিন উত্তরাও চলে গেলে সে আবারও একাকী হয়ে যায়। এরপর আমাকে বিদায় দিয়ে চলেই যায়, তারপর আর ফেরেনি। চাকরের কাছ থেকে এসব শুনে চৌধুরী জানায়, অভির খোঁজ পেলে তার বাসাতেই পাবো। তাই সবাই মিলে বাসা সার্চ করলে অরুণ একটা পেইন্টিং পায়। সেই পেইন্টিংটা ছিল অভি, উত্তরা এবং তাদের আরেক বাসার ছবি। চৌধুরী বুঝতে পারে ওই বাসাতে অভিকে পাওয়া যাবে, তাই সেখানেই যেতে থাকে। ওইদিকে অভির কল্পনায় শুধুই উত্তরা। চৌধুরী এসে দেখে অভি উত্তরাকে কল্পনায় জড়িয়ে ধরে কাঁদছে। সেখান থেকেই অভিকে ইন্টারোগেশনের জন্য নিয়ে আসে চৌধুরী। তারপর ইন্টারোগেশন রুমেই অভির সামনে চালানো হয় বহুরূপ মুভি। সিনটা ছিল লীনাকে মারার। চারবাক বৃদ্ধ সেজে লীনাকে মারে। সেটা দেখে চৌধুরী জানায়, আমি আপনার এই একটাই সিনেমা দেখেছি, কি দারুণ অভিনয় করেন আপনি। অভি জানায়, অভিনেতারা চরিত্রের সাথে মিশে গেলে তবেই না ভালো অভিনয়টা দেখা যায়। চৌধুরী এরপর অভির ভেতরে কোন সত্তা এখন বসবাস করছে সেটা জানার জন্য জিজ্ঞেস করে, আপনি কি উত্তরাকে চেনেন? অভি তথা চারবাক উল্টো জিজ্ঞেস করে, উত্তরাকে? আমি উত্তরাকে চিনি না। চৌধুরী অভিমন্যু বলে ডাকলে অভি বলে ওঠে, আমার নাম চারবাক। এবার চৌধুরী চারবাক বলে ডাকে। তারপর বলে, আপনার কলমটা সুন্দর। অভি তথা চারবাক কলমটা তখন চৌধুরীকে দিতে চায়। চৌধুরী হাতে নিয়ে আবার রেখে দেয়। এরপর চারবাক সেই একই কথা চৌধুরীকে বলে, পাবলিশার বলেছে আমার কবিতায় নাকি এক্স ফ্যাক্টর নেই, আপনি কি আমার কবিতা পাবলিশ করবেন? চৌধুরী জানায়, আমার মেশিন তো আজকেই নষ্ট হয়ে গিয়েছে, তাই পারবো না, ভালো থাকবেন। এই বলে ইন্টারোগেশন রুম থেকে চলে এসে বাইরে থেকে চৌধুরী সহ সবাই অভির কর্মকাণ্ড দেখতে থাকে। রুমেই অভির কল্পনাতেই উত্তরা চলে আসে। মূলত অভির কল্পনা না, চারবাকের কল্পনায়, তাও উত্তরা নয়,
বহুরূপ সিনেমার নায়িকা মেডুসা, সেটা মুভির পুরোটা জুড়েই। এবার মেডুসা আসলে চারবাক বলে, তাহলে কি আমরা ক্লাইম্যাক্সে চলে এসেছি? মেডুসা জানায়, হ্যাঁ, ইতিহাস গড়তে চলেছ। চারবাক তখন তার কলমটা দিয়েই নিজের শরীরে আঘাত করে দেওয়ালে রক্ত দিয়ে লেখে, আমি আবার ফিরব। এরপর গলায় আঘাত করতে যেই যাবে তখনই বাইরে থাকা পুলিশেরা ইন্টারোগেশন রুমের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না। তাই রুমের মধ্যে অভি নিজেকে চারবাক ভেবে আত্মহত্যা করে ফেলে। এতে সবাই আফসোসই করে, কিন্তু চৌধুরীর এক্সপ্রেশন যেন ভিন্নই থাকে। সে তখন সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। সিনেমার একদম শেষ পর্যায়ে একটা টুইস্ট চলে আসে। কেউ একজন পরিচালক ডিডির বাড়ি আসে, এমনকি ডিডিকেও মেরে ফেলে। যে মেরে ফেলে সে হচ্ছে চৌধুরীর চাকর নকুল। সাথে জানানো হয় বহুরূপ 2 আসছে। এই টুইস্ট থেকে আন্দাজ করা যায় এখানে চৌধুরীর কোনো হাত আছে। সে ইন্টারোগেশন রুম থেকে বের হয়ে এমনভাবে লক করেছে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। আবার সেই হয়তো অভির কাছ থেকে কলম নিয়ে সেই কলমের সাথে ধারালো কিছু লাগিয়ে দিয়েছিল। আবার হতে পারে চৌধুরী ডিডিকেও সন্দেহ করেছিল, তাই তার লোক দিয়ে ডিডিকেও শেষ করে আর এই মার্ডার মিস্ট্রি কেসটার সমাপ্তি করে। তবে সবকিছু বহুরূপ 2 আসলেই জানা যাবে। কথা হচ্ছে, ট্রেলার দেখে যেটা মনে হয়েছিল মুভিটা আসলে তেমন নয়। টান টান তেমন ব্যাপারই ছিল না, উল্টো আননেসেসারি সব সাবপ্লট নিয়ে আসা হয়েছে। তো সোহমের কামব্যাক আপনাদের কেমন লাগলো তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।